বাংলাদেশি পাসপোর্ট দিয়ে নাকি এখন আর আমাদের কেউ ভিসা দেয় না। আমরা জানি না যে দেশটাই আমাদের ছেড়ে দিচ্ছে না আমরাই দেশটাকে ছেড়ে দিচ্ছি। আজকে আপনাদের একটা গল্প শোনাবো, চলেন। এদেশে আর মানুষ থাকে না, তারা কোনো ধরনের মর্মান্তিক দুর্ঘটনাকে একটা ব্যবসার অপরচুনিটি হিসেবে ট্রিট করে। তারা লাশের ওপর ব্যবসা করে। তারা 2 লিটার পানির দাম 600 টাকা চায়। মানুষ যত মরবে, ছোট বাচ্চাগুলোর পুরো শরীর পুড়ে যাওয়ার পর একটু পানি ঢালার জন্য যখন আশেপাশে পানি খোঁজা হবে, ঠিক তখন থেকেই ঠিক হবে এই আধমরা লাশের ওপর কত টাকার ব্যবসা করা যায়। তখন তারা হিসাব করবে এই বাচ্চার লাশের ওপর কত টাকা দাম হাঁকালে সে নিজের বাচ্চার জন্য একটা খেলনা, চিপস, চকলেট কিনে নিয়ে যেতে পারবে। আর রিক্সাওয়ালা মামারা, যারা হুটহাট এরোর গাড়িতে লাগায় দেয় আর বলে যে মামা গরিব মানুষ, মাফ করে দেন, তারাও নাকি এখন 30 টাকার ভাড়া 300 টাকার নিচে যাবে না। সিএনজির 100 টাকার ভাড়া এখন 1000 টাকা। তবে এগুলো নতুন কিছুই না। গত বছর বন্যার সময়ও নৌকার ভাড়া ছিল 15-20 হাজার টাকা। মানুষ পানিতে ডুবে না খেয়ে মরুক, কিন্তু তাদের চাহিদা পূরণ না হলে তারা যাবে না। এদেশের এভরি আদার পার্সন ওজনে কম দেয়। রোজার 2-1 দিন আগে যেই লেবুর দাম থাকে 15-20 টাকা হালি, ঠিক রোজার দিন সেই লেবুর দাম কীভাবে যেন 60 টাকা 80 টাকা হালি হয়ে যায়। এদেশের তেলে ভেজাল, এদেশে প্রত্যেকটা জায়গায় সমস্যা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের মতো সমস্যা। আপনার গাড়ি নিয়ে আপনার কোন মেকানিকের কাছে যাবেন, যে সমস্যা থাকে সেটা বাদেও সে নিজের মতো করে আরও কিছু সমস্যা বের করে নিয়ে আসবে, যে সমস্যা কখনো আসলে এক্সিস্টও করে না, কারণ আপনার থেকে সে টাকা খাবে। এদেশের মানুষ তো নকল ওষুধ বিক্রি করতেও 2বার হবে না। আপনার সামনে আপনার মা, আপনার পরিবার ধুকে ধুকে সাফার করতেছে একটা অসুখে, আপনি রক্ত পানি করা টাকা দিয়ে তার এই জানোয়ারদের থেকে এসব নকল ওষুধ কিনে তাদের খাওয়াচ্ছেন। আপনার পরিবারের লোকজন আপনার সামনেই ঢুকে ঢুকে মরছে এবং আপনি জানেনও না যে কেন, কারণ আপনি তো ওষুধ ঠিকঠাকই খাওয়াচ্ছেন। কে কবে এসে আপনাকে জনসম্মুখে পাথর মেরে মেরে ফেলবে আর সবাই ভিডিও করবে, কারো কিচ্ছু যায় আসবে না। এরপর সেই ভিডিও করার কিছু লোকদের মাঝে একটু তখন চেতনা জেগে উঠবে, তারা তখন আন্দোলন করবে। কিন্তু যাকে মেরে ফেললো সে কি ফিরে আসবে? হয়তো যারা করছে তাদের বিচারও হবে, কিন্তু যে মারা গেছে সে কি আর থাকবে? অপরাধীদের বিচার হলেও কি সেই মানুষটা আর ফিরে আসবে? এদেশে যদি থাকেন, আপনার মধ্যে 2টা সমস্যা আপনি দেখবেন। 1, সত্যি বলার সাহস আপনার মধ্যে একদমই মরে যাবে, ভয় নিয়ে বেঁচে থাকবেন। 2, যখন আপনি কিছু মানুষের উপর ক্ষমতা পাবেন, তখন আপনি তাদের উপর জুলুম করবেন। কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে তাদের কর্মচারীদের আচরণ দেখলেই বুঝতে পারবেন যেন আপনি গোলাম আর তারাই মালিক। বিশ্ববিদ্যালয়ের র্যাগিং, টিচারদের ইচ্ছাকৃতভাবে কিছু স্টুডেন্টদের সাথে জুলুম করার ঘটনা, এর সবই এর প্রমাণ। আমি নিজেই স্কুল কলেজে একাধিক শিক্ষকের দ্বারা হ্যারাসমেন্ট, নাম্বার কম দেওয়ার সুযোগ পেলেই কথা শোনার মতো অভিজ্ঞতার একাধিকবার শিকার হয়েছি, শুধুমাত্র তাদের কাছে প্রাইভেট না পড়ার কারণে। আসলে ঠিক বেঠিক দেখার পরও বলতে না পারা, ভয়ের মধ্যে থাকতে থাকতে এদেশের মানুষেরা মেন্টালি পঙ্গু হয়ে গেছে। তারা সারা জীবন এটাই দেখে বড় হয়ে উঠছে যে শক্তি থাকলে কীভাবে আরেকজনের উপর জুলুম করতে হয়। যখন আর এই জুলুমের শিকার মানুষগুলো যখন নিজেরা সুযোগ পায়, তখন তারা আবার অন্যের উপর জুলুম করে। এদেশের সোনার মানুষেরা প্রতিনিয়ত ছুরি ছাড়া অন্য কাউকে জবাই করে আসছে। এদেশের মানুষের লাইফ গোল হচ্ছে 2টা, কোনোভাবে একটা চাকরি করা, আর না হলে নেতা বা পাতি নেতা হওয়া। এখানে কেউই ইনোভেশনের কথা বলে না, কেউই বিজনেসের কথা বলে না, কেউই আসলে এভাবে ভাবতেই শেখায় না যে অ্যামাজন, টেসলা বা ওপেন এআইয়ের মতো কোনো ইস্যু আমাদের পক্ষে করা সম্ভব। কাজ শেখো, সারা মাস কামলা দাও মৃত্যুর আগ পর্যন্ত, এবং মাস শেষে এই করে নিয়ে সারা জীবন পার করে দাও। এর বাইরেও যে একটা জীবন হতে পারে, এটাই কেউ ভাবতে শেখায় না, কেউ বলেও না। একসময় ভাবতাম যে সবাই বিদেশে যাওয়ার কথা বলে, কিন্তু আমাদের দেশও তো খারাপ না, নিজেরই তো দেশ। পরিবারের সাথে সবাই মিলে একসাথে হয়তো এখানেও তো ভালো কিছু করা যায়। দেশে কিছু খারাপ আছে, দুর্নীতি আছে, বাট আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো সেটা কোপ আপ করে নেওয়া সম্ভব। কিন্তু আসলে বুঝতে পারলাম যে এই অমানুষের ভিড়ে মানুষের বাঁচতে চাইলে এটা গলা টিপে মেরে ফেলবে।
ঠিক যেমন একজন কসাই আরেকজন কসাইকে কুপিয়ে মেরেছিল কম দামে মাংস বিক্রি করার জন্য। লোভ আর হিংসার নিচে যে মনুষ্যত্ব বহু আগেই চাপা পড়ে গিয়েছে, এখন শুধু অমানুষের খোলসটা টিকে আছে। এদেশে আর মানুষ থাকে না, যারাও থাকে তারা প্রতিনিয়ত ধুকে ধুকে মরছে। আমি এখন আসছি যে সনি স্কোয়ারের সামনে 1 নম্বরে রূপায়ণ সমুদ্র রূপায়ণ সিটির যে বিল্ডিংটা আছে ওইটা, এই প্লেসটায় মানে এখানকার ভিউটা অনেক সুন্দর লাগে। পিছনে মসজিদ, এই পাশে মোটামুটি সব কাজগুলোর মধ্যে ফার্স্টে কাজ যেটা ছিল যে চশমার ফ্রেম চেঞ্জ করা, ওইটা করছি। কিন্তু এখন কাহিনি হচ্ছে যে প্রত্যেকবার যেটা মনে হয় যে কেনার পর মানে পছন্দ হচ্ছে না, কিছুক্ষণ আগে কিন্তু আমি চয়েস করে নিয়ে আসছি, বাট এখন মনে হচ্ছে এটা কী শেপের ফ্রেম নিলাম, মানে একটু ইউজ টু হইতে টাইম লাগবে। তো এখন যেটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে ওই যে ওইদিকে 10 নম্বরে যাব। আর আকাশের অবস্থা মানে এখন আবহাওয়া যে কীরকম চলতেছে, আজকে সকালে একদম টানা রোদ, কালকেও ওয়েদার বেশ ভালো ছিল, আজকেও বেশ ওয়েদার ভালো। তো ওই হিসেবে বের হয়েছি। এখন বের হয়ে আসার সময় মানে রাস্তার মধ্যে বৃষ্টি নামছে, মানে ভিজতে ভিজতে আসছে অনেক এই অবস্থা। তো এখন যাওয়ার সময় বৃষ্টি